ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, এই চ্যানেলের প্রতি মানুষের দিন দিন ভরসা কিন্তু বাড়ছে। তার কারণ আমরা এমন কোনো খবর করি না বা এমন কোনো জিনিস বলি না যেটার সাথে বাস্তব রিয়েলিটি কোনো অমিল থাকে। মানে মিল তার থাকতেই হবে এবং সেটা এতটাই মাখো মাখো মিল থাকে যে দেখা যায় এমন জিনিস যেটা আজকে বলছি সেটা হয়তো 10 দিন পরে গিয়ে কোর্টে রিফ্লেক্ট হচ্ছে হবে। এখন তো লাইভ স্ট্রিমিং হয়, গোটা বিষয়টাই দেখতে পারবেন। কি বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলা। আপনারা প্রত্যেকেই জানেন অ্যাকচুয়ালি অনেকটা টেনশনপূর্ণ একটা ব্যাপার যে সিঙ্গেল বেঞ্চ 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছে। এসএসসির সাথে অনেকে গুলিয়ে ফেলছেন গোটা বিষয়টা। আমি সেই জায়গা থেকে বলবো, এসএসসিতে এখনও পর্যন্ত শোনেনি যে স্কুল বন্ধ হয়ে গেছে। যদি প্রাইমারিতে এই ধরনের কোনো কিছু হয় তাহলে কিন্তু স্কুলে তালা ঝুলবে, বাচ্চাগুলো সাফার করবে। এখন অনেক কিছু বলবেন। এখন বিষয়টা হচ্ছে আপনাদের ছোট্ট করে এখানে বোঝাই, স্কুল সার্ভিস কমিশনের মামলা হলোটা কি। কিছু মামলাকারী সার্টেন মামলা করলো, এন্টার প্যানেলটা বাতিল হলো। এত সিবিআই, ইডি, এ কমিটি, বাক কমিটি, সে কমিটি, বিভিন্ন কিছু থাকা সত্ত্বেও না সুপ্রিম কোর্ট পারলো না হাইকোর্ট পারলো রীতিমতন কানে মূলে তথ্যগুলো নিয়ে এসে দিতে পারতো, কিন্তু সেটা করেনি কোর্টের প্রসিডিংয়ের মধ্যে সে বিষয়টা আসেনি। তো সেখান থেকে এন্টারটা বাতিল হয়ে গেল। এই পর্যন্ত ঠিক ছিল, হ্যাঁ বাতিল হয়েছে। অযোগ্যরা যদি বাদ যেত সেখানে ওয়েটিং থেকে এসে যোগ্যরা চান্স পেত, দেন একটা ব্যালেন্স, একটা ভারসাম্য। জিওগ্রাফি স্টুডেন্ট তো আমার এখানে ওই ভারসাম্য, বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখাটা খুব দরকার। সেই বাস্তুতন্ত্রের ভারসাম্য কিন্তু বজায় নেই, বিঘ্নিত হয়ে গেছে। এবং কিভাবে বিঘ্নিত হয়ে গেছে, পরবর্তী ক্ষেত্রে যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেখানে ফ্রেশ সিলেকশন প্রসেস করা হচ্ছে, যাতে করে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করা হচ্ছে এবং সেখানে নতুনদেরও বসতে সুযোগ করে দেওয়া হচ্ছে, ভ্যাকান্সি বাড়িয়ে দিয়ে নতুনদেরও সুযোগ করে দেওয়া হলো। সামাজিক অবক্ষয় নেমে আসলে এই বিজ্ঞপ্তির ভিতরে কেন না 10 নম্বর এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হলো। এই ব্যাপারটা একটা মানে এখানে এই জিনিসটা করা হবে বলে এই বিষয়টা করা হলো। মানে দুর্নীতি করা যাবে, স্বজন পোষণ করা যাবে, যার জন্য এই জায়গাটা রেখে দেওয়া হলো। সেকেন্ড হচ্ছে, আপনি ভাবুন না, মানে জাস্টিসটা কোথায় গেল, ন্যায় বিচারটা কোথায় গেল? আজকে যারা এতদিন দীর্ঘ 7-8 বছর পড়াশুনো করে 7-8 বছর ধরে চাকরি করছে, আজকে তারা যে গাড্ডায় পড়ে গেলেন, সেই গাড্ডায় তো পড়ার কথা না। সংবিধান কিসের জন্য আছে? রুলস প্রভিশন কাদের জন্য আছে? যে যাতে কোনো মানে অন্যায় করে এমন ব্যক্তি যাতে সাজা না পায়, কিন্তু সেক্ষেত্রে সাজা কিন্তু পেলো। এবং তার পরবর্তী ক্ষেত্রে নতুনদের পুরনোদের একসাথে বসিয়ে দেওয়ার যে চক্রান্ত চললো, সেটাতেও অনেকটা সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়ে দিল, যেখানে গিয়ে রিক্রুটমেন্টটাকে রেখে দিল এবং সেই অন্যায় করার জন্য দিল। এবং আমি হলপ করে বলছি, এই নিয়োগে 3 থেকে 4 বছর পরে দেখবেন এমন কোনো না কোনো মামলায় ফাঁসবে যেখানে গিয়ে আবার চাকরি যাবে। যাবেই কোনো মানুষের আপনি ক্লাস 2 বাচ্চাকে জিজ্ঞাসা করুন, সেও বলে দেবে হ্যাঁ এরকমভাবে গেলে 3-4 বছর চাকরি করার পরে চলে যাবে। একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গে, এটা অস্বীকার করার জায়গা নেই। সেখান থেকে দাঁড়িয়ে যারা মামলা করেছেন তারাও যেমন গঙ্গাসাগরে তলিয়ে গেলেন, আর যারা ইন সার্ভিস ছিল তাদের তো তলিয়ে দেওয়া হলো চক্রান্ত করে। লাভটা কারো লাভ হয়নি। বা শুনে নিন পরিষ্কার কথা, কারো কোনো লাভ হয়নি, না পিটিশনারদের, না মামলাকারীদের, না হোয়াট এভার ইন সার্ভিসদের, মানে কারো লাভ হয়নি। যারা মামলা করেছে বাদী বিবাদী পক্ষ, কারো তো একটা তো হয় যে এই পক্ষ লাভ করে নাহলে ওই পক্ষ লাভ করে, কারো লাভ হয়নি। লাভ হয়েছে যাদের, তারা গোটাটাই বুঝতে পারছেন যে পলিটিক্স নিয়ে গোটা বিষয়টা গেছে। এখন সেই জায়গায় সেই পলিটিক্সের মধ্যে আদৌ 32,000 কি আবার পড়বে? তার কারণ হচ্ছে এই যে রিমান্ড ব্যাক মামলাগুলো না, এগুলো ভীষণ ডেঞ্জারাস হয়। সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে মামলাগুলো রিমান্ড ব্যাক পাঠানো হয় ক্যালকাটা হাইকোর্টে, সেই মামলাগুলোর যে অর্ডার আসে সেই অর্ডারটাই পুরো পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে খুব একটা অল্টার হওয়ার জায়গা থাকে না। স্কোপ আছে মামলা করার, যদি ডিভিশনে যাওয়া হবে এর পরবর্তী ক্ষেত্রে আবার যেতে পারে সুপ্রিম কোর্টে যারা এফেক্টেড পার্টি হবে, বাট সেখানে দাঁড়িয়ে খুব একটা কিন্তু পরিবর্তন হবে না। তো এই 32,000-এর মধ্যে ধরুন সেম পরিস্থিতি যদি ক্রিয়েট করা হয়, নতুনদের বসিয়ে দেওয়া, যাতে তখন হয়তো মানে চুল গজায়নি তাদেরকে বসিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা তো হতে পারে না। যারা দীর্ঘদিন লড়াই করছে একটা চাকরির জন্য, এখানে কোনো রাজনীতি আসবে না। আর চাকরির জন্য করছে ভাই, যদি বেনিয়ম থাকে, কোর্টে হাইকোর্টে স্টাবলিশমেন্ট হয়েছে এরকম জাজমেন্ট, যে যদি অন্যায় বেনিয়ম কিছু হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মামলা গেছে 2009-এর মডেল।
কেন আমরা বারবার এই কথাটা বলি? তার কারণ নয় এই সেটেলমেন্টটা হয়েছে কতবার। ধরুন আজকে ধরুন না, এদেরকে দিয়ে এই যে অনিন্দবাবু বলেছিলেন 32 মামলা হ্যারিস, এদেরকে দিয়ে যে আবার করা হয়, এরা যে আবার দুর্নীতি করবে না তার কি প্রমাণ আছে? কে গ্যারান্টি দেবে? আছে কেউ গ্যারান্টি দেওয়ার? পুরোটাই একদম মানে জলে চলে। সেখান থেকে দাঁড়িয়ে একদম মানে আমি বলছি এই যে স্পেশাল ট্রেন, এটা যদি স্টাবলিশমেন্ট হয়ে যায় কোর্টে, প্রচুর সংখ্যক ছেলে মেয়ে চাকরি পাবে এবং 32,000 প্যানেল বাঁচিয়ে রেখে গোটা বিষয়টা একটু আসি। তার কারণ বেশ কিছু আইনজীবীর সাথে কথা হয়েছে এবং তারা যেটা প্রথম ক্ষেত্রে চাইছিলেন না 2009 মডেলটাকে তারা বলবেন কোর্টে, কিন্তু তারা এখন বলতে রাজি করানো গেছে। কারণ সাম্প্রতিক অবস্থা তাদের সাথে কথোপকথনের মাধ্যমে তাদেরকে বোঝানোর পরে তারা কিন্তু রাজি হয়েছেন যে 2009 মডেল এখানে বলবেন। এবং আমি অল্প করে অনলাইনে দেখিয়ে দেবো যে এই কথাগুলো তারা কোর্টে বলছেন বঞ্চিতদের তরফ থেকে। 2009 মডেল ফলো করে পিটিশনারদের চাকরি দেওয়া হোক, এই কথা বলবেন। 31 মিনিট সময় নেবেন একজন অ্যাডভোকেট এবং স্পেশাল ট্রেন তিনি যখন তুলে ধরবেন। 32,000 মামলায় তুরুপের তাস হিসেবে কিন্তু কাজ করবে এই স্পেশাল ট্রেন, এতটা গুরুত্ব দিয়ে বলছি। এবং তার পাশাপাশি বিচারপতিরা যদি ধরতে সক্ষম হন, 32,000 চাকরি বেঁচে যাবে, এটা 100% গ্যারান্টি। কি আছে এই বিষয়টা? কিছুই না, শুধুমাত্র একটা ছোট্ট লজিকের পর আপনাদের দেখাই স্পেশাল ট্রেন কি। তো স্পেশাল ট্রেন মানে যে 20টা ডিস্ট্রিক্টে চাকরি হয়েছিল, সেই 20টা ডিস্ট্রিক্টের মধ্যে 10টা ডিস্ট্রিক্ট এমন আছে যে 10টা ডিস্ট্রিক্টে অলরেডি প্রিয়াঙ্কা নস্করদের যে 139 জন মামলাকারী রয়েছেন তার 38%, অর্থাৎ 38 জন, যেটা আমাদের ধরবাবু দেখিয়ে গেছে, প্রতীক ধরবাবু দেখিয়ে গেছিলেন যে একজনও কেউ কোয়ালিফাই করতে পারেনি। অরিন্দবাবু এটা নিয়েও মন্তব্য করেছেন যে কেউ কোয়ালিফাই করলে তবে গিয়ে মামলা দাঁড়াতে পারতো। আমি বলছি হলপ করে এই 38 জন তারা জেনারেল কাট অফ ক্রস করে বসে আছে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার। 139-এ 38, একজনে কত, 82 জনে কত, মানে 82,000-এ কত, সংখ্যাটা পেয়ে যাবে। কোর্টকে অ্যাসার্টেন করতে খুব ইজিলি অ্যাসার্টেন করানো যাবে। এখানে কোন 10টা ডিস্ট্রিক্টের কথা বলছি? কোচবিহার একজন এখানে আছেন, উত্তর দিনাজপুর 2 জন এখানে আছেন, দক্ষিণ দিনাজপুর 4 জন এখানে আছেন, মালদায় 16 জন আছেন, নর্থ নদিয়ায় 1 জন আছেন, তার আগে মুর্শিদাবাদ বাদ চলে গেল, মুর্শিদাবাদে 1 জন, নদিয়ায় 1 জন, নর্থ 24 পরগনাসে 5 জন আছেন, সাউথ 24 পরগনাসে 6 জন আছেন, হুগলিতে 1 জন আছেন, বর্ধমানে 1 জন আছেন। এই বর্ধমান কিন্তু তখন ভাঙা হয়নি, একসাথে ছিল। তো গোটা 139 জনের মধ্যে যারা 21,187 যাদের WPA নাম্বার ছিল, 139 জনের মধ্যে কিন্তু 38 জন যারা কিনা 10টা ডিস্ট্রিক্টে, 11 নয়টা 10 হবে, 10টা ডিস্ট্রিক্টে তারা কিন্তু ক্রস করে গেছেন। এটা প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেটা মোতাবেক। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটা ছোট্ট রিপোর্ট দিয়ে এদের ডিসক্লোজার নাম্বারে দিয়েছে এবং প্রত্যেকটা প্রার্থী যে 38 জনের কথা বলছি তারা কিন্তু যে স্পেশাল ট্রেন যারা আছে, ভাবুন একটা রিক্রুটমেন্টে 20টা ডিস্ট্রিক্টের মধ্যে 10টা ডিস্ট্রিক্টে যদি এইরকম প্রার্থী 139-এর মধ্যে থেকে যায়, বিচারপতিরা যদি দেখতে পান গোটা বিষয়টা, সেক্ষেত্রে বিচারপতিদের প্রথমেই ব্যাপারটা আসবে যে হ্যাঁ রিক্রুটমেন্টে গড়মিল আছে, যেটা কিনা তারা ভেবে নিয়েছেন। তারা দুর্নীতি বিষয়টাও তিনি ভেবেছেন 2 বিচারপতিদ্বয়, কিন্তু এখন কিন্তু কোর্টে প্রমাণ হয়নি দুর্নীতি হয়েছে, এটা প্রমাণ হয়নি, বেনিয়ম হয়েছে এটা প্রমাণ হয়নি, কারণ এখনও জিনিসগুলো দেখানোর বাকি আছে। আর আমি হলপ করে বলছি এই তথ্য কোনো কম্পাইলেশনের মধ্যে নেই, মেবি নেই, যে কারণ আমার পুরোটা জানা নেই, তবে যতদূর আমি জানি, যতদূর আমার কাছে নথি আছে, তাতে করে এই কম্পাইলেশন বিচারপতিদের কাছে নেই। এটা দেখানো হবে এবং রিফ্লেক্ট করানো হবে। এবং সেক্ষেত্রে যদি তারা দেখে বোঝেন যে 139 জনের মধ্যে 38 জন তারা ডিপ্রাইভ 8 বছর ধরে, যেটা সেটেল ল বলছে, একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী যদি জেনারেল কাট অফ ক্রস করে তাকে জেনারেল হিসাবে চাকরি দিতে হবে। সেম অর্ডার ডিভিশন বেঞ্চে সেটেল একটা জাজমেন্টে রয়েছে, জাস্ট এরিস্টেনেসারের জাজমেন্টে, একাধিক সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট রয়েছে, অরিজিৎ স্যার থেকে শুরু করে, এদিকে আপনার কৌশিক চন্দ্র স্যার থেকে শুরু করে, রাজস্বী ভারদ্বাজ স্যার থেকে শুরু করে, অমৃতা সিনহা ম্যাডাম থেকে শুরু করে, একাধিক জাজমেন্ট এখানে রয়েছে। তো সেক্ষেত্রে এই জাজমেন্টগুলো যখনই তুলে দেওয়া হবে তখন একটাই সিঙ্গেল জিনিস আসবে, যেহেতু ডিভিশন বেঞ্চ আজমাইল হকের ক্ষেত্রে বঞ্চিতদের চাকরি বা যে বঞ্চিত মামলা করেছিল আজমাইল হক, সেটা যেহেতু ডিভিশন বেঞ্চ তাকে চাকরি দিতে বলেছিল প্যানেলে, তিনি যেখানে ফিট হবেন সেই জায়গায়, তো এই সংখ্যক পিটিশনারদেরও কিন্তু চাকরির রাস্তা সেই জায়গায় খুলতে পারে। আর এই কারণে টোটাল 32,000 স্যাটিসফাইড হবে না, তার কারণ হচ্ছে এই অংশটা টোটালটা স্যাটিসফাইড হয়ে গেলে আবার সে বিস্তর জলঘোলা হবে, যেটা কিনা বিচারপতিদ্বয় কিন্তু তারা ওয়াকিবল যে এসএসসি ম্যাটারের ক্ষেত্রে কী হলো, সরকার ওই ছোট্ট জায়গা থেকে এখানে অভিজ্ঞতা নাম্বার দিয়ে সেখানে কিন্তু প্রচুর সংখ্যা ফ্রেশ প্রার্থীদের বসিয়ে দিয়েছে। তো
তো এই বিষয় আর এই যে দুই বিচারপতি দয়ে যারা রয়েছেন, যারা স্মার্টলি গোটার বিষয়টাকে দেখছেন, ইভেন কোন ক্যানে কী আছে এত তথ্য তাদের কাছে পরিবেশিত রয়েছে, আর তারা নিশ্চয়ই এই সার্টেন বিষয়টা জানবেন না যে স্কুল সার্ভিস কমিশনের আফটার সুপ্রিম কোর্টের এই অর্ডারের পরে কী কী হয়েছে, সবটাই তাদের কাছে পরিষ্কার। তো সেইখানে দাঁড়িয়ে এদের হাতে ক্ষমতা দিয়ে পুনরায় নিয়োগ করা এবং সেখানে মানে বেড়ালের হাতে আবার সেই মাছ দিয়ে দেওয়া, তাদের পাহারা দিতে দেওয়া, কোনো দিন এটা হবে না। একদম 2009 মডেল ফলো করে এই স্পেশাল টেন্ট যেমন এখানে বেরিয়ে যাবে, তেমনি অন্যান্য বিষয়ে যত সমস্ত মামলাকারী আছেন তাদের কিন্তু হতে পারে মামলাকারীদের মধ্যে মেরিট খোঁজা যেতে পারে। সমস্ত মামলাকারী একটা অপশান, মামলাকারীদের মেরিট খুঁজে একটা অপশান দিতে পারে, বাট 32,000-এ কিন্তু এন্টার 32,000 পুরোপুরি একদম উড়িয়ে দেবে এমন ব্যাপারটা কিন্তু হবে না, বা নতুন করে প্রসেস নাও করা যেতে পারে এমন একটা সমন্বয় জায়গা কিন্তু তৈরি হচ্ছে। কারণ কেস হচ্ছে সমন্বয় শিল্প, এখানে প্রতিদিন ডিরেকশন চেঞ্জ হতে পারে। এই যে 31 তারিখে, আমি কেন 30 তারিখে তো মামলা শুনানি আছে, 31 তারিখ কেন বলছি, কারণ 31 তারিখে কিন্তু সম্ভবত তরুণজ্যোতি তিওয়ারিবাবু আর্গুমেন্ট করবেন, এবং তার যে স্টাডি এই মামলা সম্পর্কে আমি বলে দিচ্ছি, প্রচুর লটস অফ স্টাডি তিনি করে রেখেছেন, এবং তাতে করে প্রতিটা ছত্র তিনি দেখাবেন, তিনি দুর্নীতি ধরিয়ে দেবেন, তিনি বেনিয়ম ধরিয়ে দেবেন, তিনি অনিয়ম ধরিয়ে দেবেন, কিন্তু তারপরেও তার একটা সাবমিশন হয়তো বা তার পক্ষ থেকেও আসতে চলেছে, যেখানে গিয়ে এই বিষয়টা সম্পর্কে তাকেও ওয়াকিবল করা হয়েছে যে দেখুন এই এসএসসি ম্যাটারে আজকে কেউ লাভবান হয়নি, পুরোটাই কিন্তু টাইম ওয়েস্ট চলে গেল, স্কুলগুলো সাফার করছে, বাচ্চাগুলো সাফার করছে। তো সেখানে দাঁড়িয়ে এমন একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা বের করলেন যেটা নিয়ে ছত্রে মানে প্রত্যেকটা স্টেপে মামলা হওয়ার মতন জায়গা ছেড়ে রেখেছে। তো সেটা একটা ক্রুশিয়াল পয়েন্ট হয়ে, এবং আলটিমেটলি এটা কী হবে ভবিষ্যৎ কেউ জানে না। 2-3 বছর চাকরি, তারপরে আবার সবাই রাস্তায়, মানে সংখ্যাটা বাড়ছে, এখন 26, এরপরে 44, তারপরে কোথাও কি 60, তারপরে কি 70, তারপরে 1 লাখ, এরকম সব রাস্তায় নামবে, আদতে কিছু করতে পারবে না, সরানো সম্ভব হচ্ছে না, তাই না, মানে জিনিসটাকে করা সম্ভব হচ্ছে না। তো প্রাইমারি ক্ষেত্রে এই জিনিস হয়তো বা এই গোটা আসপেক্টে যারা ভেবে নিয়েছেন যে প্রচুর কিছু হয়ে যাবে, এ হবে তা হবে, আমি মন থেকে বলছি যে এখানেও কিন্তু 2009-এর মতন একটা সমাধান আসবে। তার কারণ 2009-এর ম্যাটারটা কেন জাস্টিস রাজেন্দ্র মান্তাস এই অর্ডার দিচ্ছেন একবার আপনাদের ভাবতে হবে। তার কারণ 2009-এর ম্যাটার অলরেডি একবার পরীক্ষা বাতিল হয়ে গেছে, ডিনোভো এক্সামিনেশন হয়েছে, অর্থাৎ একবার দুর্নীতির কারণ বেনিয়মের কারণে বাতিল হয়ে গেছে, দেন আবার তারা পরীক্ষাতে আবার সেম ইরেগুলারিটিগুলো রয়েছে। তো সেক্ষেত্রে কোর্ট একটা মানবিক দৃষ্টিতে দেখছে যে এই জিনিসটা কতদিন চলবে, কতদিন সাফার করবে। তো সেখান থেকে দাঁড়িয়ে মানবিকভাবে কোর্ট, আর সুপ্রিম কোর্টে কিন্তু এই ধরনের ডিরেকশন আছে, এমন নয় যে ডিরেকশন নেই, একাধিক জাজমেন্ট আছে যেখানে কি প্যানেল বাঁচিয়ে, প্যানেলে যদি বেনিয়ম অনিয়ম হয়েও থাকে তার একটা কিন্তু ওয়ে আউট বের করে কিন্তু বঞ্চিতদের একটা রাস্তা কিন্তু করে দিতে পারে। আর এই ক্ষেত্রে সবাইকেই এগিয়ে আসতে হবে, যারা ইন সার্ভিস তাদের যেমন এগিয়ে আসতে হবে, যারা বঞ্চিত যারা আছে তারাও কিন্তু এগিয়ে এসে এই ধরনের সাবমিশন, আমি পুরো প্রিয়াঙ্কাদের স্ট্যান্ড আমার বলাটা ঠিক না, তবুও আমি বলছি যেহেতু ওদের সাথে কথা হচ্ছে, অমিতার সাথে কথা হচ্ছে, গোটা বিষয়টা আমি জানি, তারাও কিন্তু 2009-এর ব্যাপারটাকে সাবমিশনটাকে তারা এগিয়ে রাখছে। এবং ইন সার্ভিসের তরফ থেকে তারা তো অলরেডি অনিন্দবাবুকে দিয়ে বলিয়েই ছেড়েছে যে তাদের রিক্রুটমেন্টে, মানে বঞ্চিতদের রিক্রুটমেন্টে তারা কোনো বাধা নয়। এবার আর সামান্য যে কয়েকজন অ্যাডভোকেট আছে যাদেরকে নিয়ে একটু ভয় পাওয়ার আছে, সে পর্যন্ত বার্তা পৌঁছে গেছে, এবং এও বলা হচ্ছে যাতে এই সাবমিশন তারাও রাখে। বলুন এর থেকে বেশি কিছু আর কী করা যাবে। এবার একটা সিচুয়েশন তৈরি হবে যেখানে গিয়ে বিচারপতিরা ভাবতে বাধ্য হবেন যে হ্যাঁ এখন কি করা যায়। তো সেই যে আউটকাম যেটা বেরোবে, অবশ্যই বিচারপতিদ্বয় মানবিক আছেন, তারা দেখবেন, আর তাকে যদি এটুকু বোঝাতে সক্ষম হন, এই যে লাস্ট দিনে 30 তারিখে যে ইন সার্ভিসের আর্গুমেন্ট আছে একটু একটু বোঝাতে বলবেন প্রত্যেককে, যে সমস্ত আইনজীবীরা দাঁড়াচ্ছেন, যে এসএসসির মামলার সাথে এই মামলা কতটা ডিফারেন্ট। যদি এর আগের দিন উত্তর দিনাজপুরে ভদ্রলোক ভালোই বুঝিয়েছেন, তো এক্ষেত্রে 2-3 জন টিচার হয়তো 2017-ই সবার, 2016 সালেরই সবার, তো একটা স্কুল বন্ধ হয়ে যাবে। এসএসসির ক্ষেত্রে কিন্তু স্কুল বন্ধ হয়নি, ওটা কিন্তু কোনো রকমের ঠেকিয়ে রেখে চলছে মোটামুটি, কত খারাপভাবে চলছে কিন্তু চলছে, কিন্তু এদিকে কিন্তু স্কুলগুলো বন্ধ হয়ে যায়, একটা পাড়া স্কুল বন্ধ ভাবতে পারছেন, পাশাপাশি 8টা-10টা স্কুল বন্ধ, কী অবস্থা হবে, বাচ্চাগুলো কোথায় যাবে পড়তে। আর এই যে সমীকরণ, এই যে কোর্ট কেসে কবে মিটবে, তখন যদি সুপ্রিমে যা কবে মিটবে তা ঠিক আছে, তো ওই রাস্তা একদমই হাঁটা যাবে না। পরিষ্কার ভাই বঞ্চিতদের চাকরি এখানে ব্যবস্থা করতে হবে, আর ইন সার্ভিসদের জন্য যদি প্যানেল থেকে যায় কোনো আপত্তি নেই, কিন্তু যোগ্যদের অবশ্যই সেই জায়গাটা যাতে পায়, সেটা করে একটা সমাধান করে কিন্তু এই জিনিস নেপটাতে হবে। না হলে নতুন ছেলেমেয়েদের আবার বসিয়ে দিয়ে একটা জগা খিচুড়ি করে আবার 2 বছর তারা লংজিভিটি থাকবে, তো এটা খুব মারাত্মক জিনিস। তো আমার ব্যক্তিগত মত, এই প্যানেল টিকিয়ে রেখে হয়তো বঞ্চিতদের একটা জায়গা ক্রমশ খুলতে পারে এই কোর্টে, যেটা কিনা ভীষণ আশাবাদী, কারণ প্রচুর সংখ্যক জিনিস দেখে ফেলেছি,
এবং সবটা দেখেই কিন্তু এই ধরনের মন্তব্য করছি, যেখানে গিয়ে একটা সলিউশন আসতে পারে। আর যাই হোক, এরপরে যদি ফার্দার আপনাদের কোনো কোয়ারিজ থাকে এই নাম্বারে, আমার নাম্বার এটা, হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না কাইন্ডলি, কারণ প্রচুর সংখ্যক ফোন হোয়াটসঅ্যাপ জমে যায়। আর আমাদের টিআরসি নাইট মেম্বারশিপ দেওয়া হচ্ছে, এখানেও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে।